ওয়েলকাম টু লস্টেল স্টুডিও। আর আজকের ভিডিওতে থাকছে আন্দামান যাওয়ার প্রপার প্ল্যানিং আর বাজেট। আন্দামান যাওয়ার প্ল্যানিং ভিডিওটাকে আমি 7টা ভাগে ভাগ করেছি, যার প্রথম পয়েন্টে থাকছে আন্দামান যাওয়ার সঠিক সময়, সেকেন্ড পয়েন্টে থাকছে আন্দামান কিভাবে পৌঁছানো যায়, থার্ড পয়েন্টে থাকছে আন্দামান ঘুরতে ঠিক কতদিন সময় লাগে, ফোর্থ পয়েন্টে থাকছে আন্দামানে কোথায় কোথায় ঘুরবেন, আর ফিফথ পয়েন্টে থাকবে প্রত্যেক দিনের ডিটেল প্ল্যানিং, যার মধ্যে থাকবে আন্দামানের এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে পৌঁছাবেন, ক্রুজ, প্রাইভেট কার, অটো, স্কুটি অথবা সাইকেল কোথা থেকে পাবেন এবং কত টাকা খরচা হবে, কোন হোটেল নেবেন এবং কোন জায়গায় নেবেন এবং কত টাকা লাগবে, কোথায় কোথায় ঘুরবেন, কি কি মজার অ্যাক্টিভিটি করতে পারবেন এবং কত খরচ হবে, কি কি খাবার অপশান রয়েছে, বেস্ট রেস্টুরেন্ট কি আছে এবং কত টাকা লাগবে। সিক্সথ পয়েন্টে আছে অ্যাপ্রক্স টোটাল কত খরচ হতে পারে। আর সবচেয়ে শেষ 7 পয়েন্টে থাকবে মোবাইল নেটওয়ার্ক, এটিএম, অনলাইন পেমেন্ট এবং ড্রিঙ্কিং ওয়াটার সম্বন্ধে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য। চলে আসি প্রথম পয়েন্টে, আন্দামান যাওয়ার সঠিক সময়। আন্দামান যাওয়ার সঠিক সময় হলো বেসিক্যালি অক্টোবর থেকে ফেব্রুয়ারি অবধি হচ্ছে আন্দামান যাওয়ার সঠিক সময়, কারণ এই সময় ওয়েদার খুব প্লেজেন্ট থাকে, গরম থাকে না একদমই, সকালবেলা থেকে বিকেলবেলা সব সময়টাই আপনি এনজয় করতে পারবেন। এই সময়ের আবার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা হচ্ছে এই সময় কিন্তু ভিড়টা খুব বেশি হয়, সব বুকিং থেকে শুরু করে সব কিছু একটু আগে আগে করতে হবে আপনাকে প্ল্যান করে। কিন্তু আমি বলি কি, আন্দামান কিন্তু সারা বছর ধরে ঘোরা যায়, সব সময়েরই কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন ধরুন, যদি মার্চ, এপ্রিল, মে এই সময় ঘুরতে যান, সেই সময় একটু গরম বেশি, কিন্তু এই সময় লোক কম আন্দামানে। তার ফলে কি হয়, আপনি সব কিছু বুকিং করার প্রয়োজন হয় না, গিয়ে হোটেল পাওয়া যায়, গাড়ি প্রপার অ্যাভেলেবিলিটি থাকে, খরচাটা ওভারঅল কম হয়। আবার যদি বর্ষাকালে যেতে চান, বর্ষাকালে যেতে গেলে যেটা হবে, আন্দামান তখন আন্দামানের রূপ অন্যরকম, গ্রিন পুরো আন্দামান। কিন্তু যেটা হয়, একটু হাতে সময় নিয়ে যেতে হবে, কারণ অনেক সময় ক্রুজগুলো বন্ধ হয়ে যায়, ঝড় বৃষ্টি থাকে বেশি, তো সবসময় যেরকমভাবে প্ল্যান করেছেন সেরকমভাবে প্ল্যান করে ঘোরা যায় না, যেহেতু জলের ব্যাপার, তো 1-2 দিন বেশি হাতে সময় নিয়ে যেতে হয়। আবার বলি, বেস্ট টাইম হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মেতেও আপনি ভালোভাবেই ঘুরতে পারবেন, একটু গরম বেশি হবে কিন্তু ভালোভাবেই ঘুরতে পারবেন। চলে আসি সেকেন্ড পয়েন্টে, আন্দামান কিভাবে পৌঁছানো যায়। যে কোনো মেট্রো সিটি মানে কলকাতা, দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর সব জায়গা থেকে ডাইরেক্ট অথবা ওয়ান স্টপ ফ্লাইট সবসময় পাওয়া যায় পোর্ট ব্লেয়ারের জন্য। আর আপনি যদি কলকাতা থেকে ফ্লাই করেন, কলকাতার থেকে সকালের দিকে ফ্লাইটগুলোই নেওয়ার চেষ্টা করবেন সবসময়, কারণ পোর্ট ব্লেয়ারে যাতে সকাল সকাল পৌঁছানো যায়, সারা দিনটাকে যাতে ইউজ করা যায়, সেই জন্য সকালের ফ্লাইট নেওয়াটাই সব থেকে সুবিধা। আর যদি মনে করেন ফ্লাইটে যাবেন, তো অবশ্যই ফ্লাইট টিকিট প্ল্যানিং হয়ে যাওয়ার পরেই ফ্লাইট টিকিটটা একটু আগে আগে কেটে নেওয়ার চেষ্টা করবেন, কারণ সিজনে ফ্লাইট টিকিটের দাম কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর ফ্লাইট ছাড়াও পোর্ট ব্লেয়ার পৌঁছানোর অন্য উপায় হচ্ছে জাহাজ, কিন্তু কলকাতা বা চেন্নাই থেকে যদি জাহাজে যেতে চান পোর্ট ব্লেয়ার, তাহলে ধরে রাখুন 4 থেকে 5 দিন টাইম লেগেই যাবে। তো হাতে একটা বিশাল টাইম নিয়ে, যাদের হাতে অনেকটা সময় রয়েছে, তারা অবশ্যই এক পিঠে অন্তত জাহাজে যেতেই পারেন। চলে আসি থার্ড পয়েন্টে, আন্দামান ঘুরতে কতদিন সময় লাগবে। আন্দামান ঘুরতে মিনিমাম 7 দিন সময় লাগে, মিনিমাম 7 দিন, কিন্তু 8 থেকে 9 দিন হলে একটু ফ্লেক্সিবলভাবে ঘোরা যায়, কিন্তু 7 দিনে কমপ্লিট ঘুরে ফেলা যায় আন্দামান। একটু প্রপার প্ল্যানিং লাগে, প্রপার প্ল্যানিং পেতে ভিডিও শেষ অবধি অবশ্যই দেখবেন। চলে আসি ফোর্থ পয়েন্টে, আন্দামানে কোথায় কোথায় ঘুরবেন। আন্দামানে মেন 3টে আইল্যান্ড রয়েছে। একটা হচ্ছে পোর্ট ব্লেয়ার, যেটাতে আপনি ফ্লাই করে যেখানে ল্যান্ড করবেন, আর সেখান থেকে ক্রুজে করে যেতে হবে হ্যাভলক, আর তারপর সেখান থেকে যেতে হবে নীল আইল্যান্ড। আর এই পোর্ট ব্লেয়ার, হ্যাভলক, নীল আইল্যান্ডে কোথায় কোথায় ঘুরবেন, যখন আমরা ডে ওয়াইজ প্ল্যানিংয়ে যাব তখন ডিটেল জেনে যাবেন। চলে আসি ফিফথ পয়েন্টে, যেখানে থাকছে প্রত্যেক দিনের ডিটেল প্ল্যানিং। ডে 1, আর্লি মর্নিং ফ্লাইট নিয়ে চলে আসুন পোর্ট ব্লেয়ার। কেন আর্লি মর্নিং ফ্লাইট বলছি, কারণ পোর্ট ব্লেয়ারটাকে তাহলে ফুল ডে আপনি এক্সপ্লোর করতে পারবেন। পোর্ট ব্লেয়ার থেকে গাড়ি নিয়ে চলে যেতে হবে হোটেলে। চেষ্টা করবেন হোটেলটা আবিদিন বাজারের কাছে নিতে, তাহলে আবিদিন বাজারের কাছে হোটেল নিলে তার অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, যেটা আসছি। আচ্ছা,
এবার পোর্ট ব্লেয়ার থেকে কিভাবে পৌঁছাবেন হোটেলে। পোর্ট ব্লেয়ার থেকে গাড়ি বা অটো পাওয়া যায়, কারণ আপনার সাথে যেহেতু লাগেজ রয়েছে প্রেফারেবল হবে গাড়ি নেওয়া। এই গাড়িটা নেওয়ার জন্য আপনি পোর্ট ব্লেয়ারে নেমে গাড়ি বুক করতে পারেন, অথবা আগে হোটেলেই বলে দিতে পারেন গাড়ির জন্য যে আপনাকে ওখান থেকে পিক আপ করবে। এটাতে একটা সুবিধা আছে যে আপনাকে ওখানে হোটেল মানে গাড়ির দাম দর করতে হচ্ছে না, গাড়ি বুকিং করতে যেতে হচ্ছে না। আপনাকে একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে, আপনার নাম লেখা থাকবে, আপনি জাস্ট ড্রাইভারের সাথে মিট করবেন, করে গাড়িতে উঠে চলে আসবেন। সেক্ষেত্রে একটু গাড়ি ভাড়া এক্সট্রা পড়বে না। এয়ারপোর্ট থেকে আবেদিন বাজারের ডিস্টেন্স যা 10 মিনিট, আপনার খরচ হবে 200 থেকে 300 টাকা, এর থেকে বেশি হবে না। এবার চলে আসি আবেদিন বাজার। আবেদিন বাজারে হোটেল বুক করলে যে সুবিধাটা হবে, আবেদিন বাজার থেকে সব জায়গাগুলোর মানে পোর্ট ব্লেয়ার ঘোরার সবগুলো জায়গার ডিস্টেন্স খুব কাছাকাছি। মানে কোনো গাড়ি নেন, কোনো স্কুটি নিয়ে ঘুরতে চান, সব কিছুই এখান থেকে খুব সহজ হয়ে যায়। প্লাস সেলুলার জেলটা এখান থেকে হাঁটা পথ, আপনার মেরিনা পার্ক যেখান থেকে আপনাকে নর্থ বে অথবা রস আইল্যান্ড যেতে হবে, সবগুলো জায়গায় আপনি হেঁটে পৌঁছাতে পারবেন। সেই জন্যই বলছি আবেদিন বাজার হচ্ছে বেস্ট প্লেস টু স্টে। কোন হোটেল নেবেন? এখানে আবেদিন বাজারে বিভিন্ন ধরনের হোটেল রয়েছে, বাজেট হোটেল থেকে শুরু করে লাক্সারি হোটেল, সব রকম হোটেল পাবেন। আমি যে হোটেলটা ছিলাম তার ডিটেল তথ্য আমি দিয়ে দিলাম এখানে। পোর্ট ব্লেয়ারে হোটেল খরচা মোটামুটি ধরে রাখুন অ্যাভারেজ 1500 থেকে 2500 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন, ভালো হোটেল পেয়ে যাবেন। আর যদি একটু ভেতর দিকে হোটেল নেন, মানে আবেদিন বাজারের সামনের দিকে, মানে টুয়ার্ডস, মানে যেখান থেকে একটুখানি সমুদ্র দেখা যাচ্ছে, সেসব জায়গায় হোটেলগুলো নিলে আমি যে ভাড়া বললাম 1500 থেকে 2500 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। আর যদি একটু পেছন দিকে হোটেলগুলো নিতে চান, একটু আবেদিন বাজারের পেছন দিকে যেখান থেকে আপনি সমুদ্র দেখতে পাচ্ছেন না, সেরকম জায়গা থেকে হোটেল নিলে আপনার খরচ পড়ে যাবে 1500 টাকার মধ্যে, আপনার হয়ে যাওয়া উচিত। 1000 টাকার মধ্যেই আপনি ওখানে হোটেল পেয়ে যাবেন। আশা করব আপনি যদি অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে মানে সিজনে ঘুরতে যান, তাহলে অবশ্যই আগে থেকে হোটেলটা বুক করে রাখবেন। অন্য সময় গেলেও আমি বলবো পোর্ট ব্লেয়ারের জন্য অন্তত হোটেলটা আগে থেকে বুক করে রাখবেন, কারণ আপনি যখন ফ্লাইট করে ওখানে পৌঁছাচ্ছেন, তারপরে গাড়ি নিয়ে, যাতে হোটেল বুক থাকলে আপনাকে খুঁজতে হবে না, খুব সহজেই আপনি পৌঁছে যাবেন আপনার হোটেলে। তারপরে আপনার ডে ওয়াইজ যে প্ল্যানিং আছে, সেই প্ল্যানিংটা পুরোতলে কমপ্লিট করতে পারবেন। হোটেলে চেক ইন করার পর একটু রেস্ট নিয়ে চলে যান লাঞ্চ করতে, অথবা যা হোটেলেই লাঞ্চ করে নিন, অথবা বাইরে কোনো রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করতে পারেন। আবেদিন বাজারে প্রচুর ভালো ভালো রেস্টুরেন্ট পাবেন, খাবার জায়গা কোনো অভাব নেই। আরেকটা বড় ব্যাপার হচ্ছে পোর্ট ব্লেয়ারে কিন্তু জোম্যাটো বা সুইগি ডেলিভারি দেয়, তার ফলে যে সুবিধাটা হচ্ছে আপনি ঘরে বসেও ভালো ভালো খাবার আনিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর হোটেল মোটামুটি সব হোটেলেই আপনাকে, বিশেষ করে আমি যে হোটেলটা আপনাকে বলেছি সেই হোটেলে কিন্তু আপনাকে প্রপার থালা বাটি মানে প্লেট সবই দিয়ে দেবে, যেখানে আপনার খেতে কোনো অসুবিধাই হবে না। তো লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন সেলুলার জেলের দিকে। সেলুলার জেল পৌঁছাতে মানে আবেদিন বাজারে যদি আপনি থাকেন, সেলুলার জেল পৌঁছানোর জন্য আপনাকে কোনো রকম গাড়ি নিতে হবে না, একদম পায়ে হেঁটে পৌঁছে যান সেলুলার জেল। আপনার টাইম লাগবে 10 থেকে 15 মিনিট, আবেদিন বাজারে কোন জায়গায় আছেন তার উপর ডিপেন্ড করে। এই রাস্তায় যেতে যেতে মানে সেলুলার জেল যেতে যেতে আপনার ডান দিকে বলবে সমুদ্র, নীল সমুদ্র দেখতে দেখতে পৌঁছে যান সেলুলার জেল। আর সেলুলার জেলে পৌঁছে দুপুরবেলায় 30 টাকার টিকিট কেটে ঢুকে পড়ুন সেলুলার জেলে। এই টিকিট কেটে সেলুলার জেলের ভেতরে আপনি কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড দেখতে পারবেন না, আপনাকে সেলুলার জেল ঘোরার টিকিট এটা। দুপুরবেলায় সেলুলার জেলে ঢুকে আমার সাজেশন থাকবে আপনি একা ঘুরতেই পারেন, আপনার টাইম লাগবে 1.5 থেকে 2 ঘন্টা ঘুরতে। কিন্তু আমি বলবো সেলুলার জেলের ভেতরে একটা গাইডেড ট্যুর হয়, যেটা পার ফ্যামিলি 200 টাকা করে লাগে, অনলি 200 টাকা করে লাগে, যেটা কোনো কিন্তু ডকুমেন্টেড নয়, ওরাই নেয়। তো আপনি সেই ট্যুরটা গেলে একটা সুবিধা হচ্ছে, ওরা মোটামুটি 45 মিনিট আপনাকে টাইম নেবে, 45 মিনিটে মোটামুটি আপনাকে সব জায়গাগুলো ডেসক্রিপশন দেবে এবং ঘুরিয়ে দেখাবে। তারপরে সুবিধা হবে, আপনি একটা মোটামুটি আইডিয়া হয়ে যাবে। তারপরে নেক্সট 1 ঘন্টা মানে ওরা ছেড়ে দেওয়ার পর নেক্সট 1 ঘন্টা আপনি নিজে ঘুরুন, ফটো তুলুন, কোনো অসুবিধা নেই। 2 ঘন্টা ওখানে সেলুলার জেলে কাটিয়ে সেলুলার জেল থেকে বেরিয়ে পড়ুন। বেরিয়ে পড়ে চলে আসুন, ওখান সেলুলার জেলের বাইরেই পেয়ে যাবেন অটো নিয়ে চলে আসুন করভিন্স কোভ বিচ, যেখানে সানসেট দেখুন। সানসেট দেখতে দেখতে বিকালের ওখানে ভালো স্ন্যাক্সও পাওয়া যায় বাইরে, মানে জাস্ট বিচের ধারেই স্ন্যাক্স পাওয়া যায়, যে কোনো রকম স্ন্যাক্স নিতে পারেন। তারপরে আবার সেই অটোতেই ফিরে আসুন সেলুলার জেলে। আচ্ছা, এখানে অটো কস্ট লাগবে আপনার 300 রুপিস যাতায়াত, মানে যেতে আর আসতে লেগে যাবে 300 রুপিস। ওরা ওখানে গিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকবে, কোনো অসুবিধা নেই। তো সেলুলার জেলে ফিরে এসে রাত্রিবেলায় দেখে নিন লাইট অ্যান্ড সাউন্ড। এইখানে বলে রাখি, এই লাইট অ্যান্ড সাউন্ডটা 3টে শো হয়, একটা হচ্ছে 5:50, 6:50 আর 7:50। এখানে বলে রাখি অবশ্যই সেলুলার জেলের টিকিট আগে থেকে কেটে নেবেন,
আমি সাইটের নাম দিয়ে দিলাম, সাইট থেকে গিয়ে আগে কেটে নেবেন, কারণ এইখানকার টিকিট কিন্তু প্রচণ্ড ডিমান্ডিং হয়, এটা কিন্তু পাওয়া যায় না। তো আপনার যে দিন হচ্ছে ডেটটা ফিক্স করে অবশ্যই আগে থেকে টিকিটটা কেটে নেবেন অনলাইন গিয়ে। আচ্ছা, আর এখানে আপনার খরচা পড়বে বড়দের জন্য 300 টাকা আর বাচ্চাদের জন্য 150 টাকা করে। করবিন্স কোভ বিচ থেকে যেহেতু আপনি ফিরে এই শোটা দেখবেন, তো আমি বলবো আপনি সেকেন্ড মানে 6:50 শোটাই কেটে নিন, তাহলে আপনার কোনো রকম টাইমের অসুবিধা হবে না। লাইট অ্যান্ড সাউন্ড এনজয় করুন, 1 ঘন্টার শো, এটা 1 ঘন্টার শো এনজয় করে ফিরে আসুন, আবার হাঁটতে হাঁটতে চলে যান হোটেলে গিয়ে রাত্রিটা পুরো বিশ্রাম নিন। চলে আসি ডে 2-তে। ডে 2-তে সকাল সকাল উঠে চলে আসুন জেটিতে। দুটো জেটি রয়েছে, একটা হার্ডো জেটি, একটা ফোনিক্স বে জেটি। হার্ডো জেটি থেকে জেনারেলি সব প্রাইভেট ক্রুজগুলো ছাড়ে, আর ফোনিক্স বে জেটি থেকে ছাড়ে হচ্ছে গভর্নমেন্ট ক্রুজগুলো। তো এই গভর্নমেন্ট ক্রুজ না প্রাইভেট ক্রুজ, এই ব্যাপারটা একটু পরে আসছি। আগে বলি, আপনি মানে আমি সাজেস্ট করব প্রাইভেট ক্রুজেই যাওয়াটা বেটার। প্রাইভেট ক্রুজে খরচাটা একটু বেশি হয়, কিন্তু প্রাইভেট ক্রুজে যাওয়ার অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, সেটা আমি পরে আসছি। মানে শেষে যখন কোনো জরুরি তথ্যতে আমি অবশ্যই এটা বলবো। তো সকাল সকাল চলে আসুন হার্ডো জেটিতে। হোটেল থেকে বেরিয়ে হোটেলে খুব সহজেই সকালবেলা গাড়ি পেয়ে যাবেন। রাত্রিবেলা বলে রাখবেন কটার সময় আপনার ক্রুজ আছে। 6:30, 6টা থেকে জেনারেলি ক্রুজগুলো স্টার্ট হয়। 6টা, 6:30, 7টা পরপর ক্রুজ রয়েছে। বিভিন্ন কোম্পানির ক্রুজ রয়েছে, ম্যাক্রুজ, নটিকা, গ্রিন ওশান, বিভিন্ন কোম্পানির ক্রুজ রয়েছে। জেনারেলি ক্রুজগুলোর ভাড়া পড়ে যায় আপনার 1400 থেকে 1650, 1700 অবধি। দুরকম ক্লাস হয়, একটা প্রিমিয়াম ক্লাস হয়, একটা রয়্যাল ক্লাস হয়। রয়্যাল ক্লাসটা ওপর দিকে হয় আর প্রিমিয়াম ক্লাসটা নিচে হয়। তো আমি সাজেস্ট করব, যদি আপনি লম্বা হন, লেগ স্পেস একটু বেশি লাগে, অবশ্যই রয়্যাল ক্লাসটাই সাজেস্ট করব। এখানেও সকাল সকাল চেষ্টা করুন ক্রুজ বুক করে রাখতে। আচ্ছা, এখানেও বুকিংয়ের জন্য বলে রাখি, এখানেও কিন্তু অ্যাডভান্স বুকিং আপনাকে করে নিতে হবে, কারণ অক্টোবর থেকে ফেব্রুয়ারির এই টাইম স্প্যানটাতে ঘুরতে গেলে অবশ্যই আপনাকে আগে, অনেক দিন আগে, মানে 2-3 মাস আগে আপনি বুকিং করে রাখা সব থেকে ভালো। কারণ তাহলে ঠিকঠাক সিটটা পাবেন আপনি, মানে জানলার ধারে প্রপার, মানে কাছের জানলা দিয়ে আপনি তো জল দেখতে দেখতে যাবেন, ব্লু সি দেখতে দেখতে যাবেন। তো অবশ্যই ঠিক জায়গায়, আপনি যেরকম জায়গায় চাইছেন সেরকম জায়গায় একদম সিটটা পেয়ে যাবেন। তো তারপরে ক্রুজ পাওয়া একটু ডিফিকাল্ট হয়, মানে আপনি যে টাইমটাতে, যে ক্রুজটা আপনি যে টাইমে যেতে চাইছেন, মানে সকালের দিকে ক্রুজ ধরতে চাইছেন, সকালের দিকে এক্সাক্ট যে ক্রুজটা ধরতে চাইছেন সেই ক্রুজটাতেই যদি পেতে চান অবশ্যই আগে কেটে নেন। সেই কোথা থেকে ক্রুজ বুক করবেন তার ডিটেলও আমি দিয়ে দিলাম, যেখান থেকে আপনি পেয়ে যাবেন কোন কোন সাইট থেকে বুক করতে পারবেন ক্রুজ। অবশ্যই তাহলে সাজেশন রইল, অবশ্যই আপনি আগে থেকে ক্রুজের বুকিংটা করে রাখুন। তো সকাল সকাল হার্ডো জেটিতে এসে আপনি ধরে নিন হ্যাভলকের জন্য ক্রুজ, পৌঁছে যান হ্যাভলক পৌঁছাতে আপনার টাইম লাগবে 2 ঘন্টা। আচ্ছা, এই হ্যাভলক পৌঁছানোর সময় আপনি ক্রুজেই করে নিতে পারেন একটু ব্রেকফাস্ট, টুকটাক স্ন্যাক্স ব্রেকফাস্ট আপনি পেয়ে যাবেন, যেখানে একটু কস্টলি খাবার দাবার, এখানে মোটামুটি খাবার, মানে খুব হাই খাবার কিন্তু পাবেন না। স্যান্ডউইচ, এই সিঙ্গারা, বেসিক চা কফি, এইসব কিছুই পাওয়া যায় এখানে। কেক, বিস্কিট, এরম টাইপের কিছু টুকটাক জিনিস পাবেন, একটু কিন্তু হাই সাইডে কস্ট, মানে স্যান্ডউইচের দাম 150 টাকা, তো একটু হাই সাইডে, মানে ভেজ স্যান্ডউইচ বললাম, চিকেন স্যান্ডউইচের দাম একটু বেশি। তো হ্যাভলক জেটিতে পৌঁছে এখানে ধরে নিন একটা গাড়ি। এই গাড়ি আগে থেকে বুক করার প্রয়োজন নেই, আপনি কিন্তু হ্যাভলক জেটিতে পৌঁছে অবশ্যই গাড়ি পেয়ে যাবেন, অটোও পেয়ে যাবেন। আচ্ছা, এখানে কিন্তু অটো সাইজগুলো বেশ বড় বড়, তো কোনো ভয় নেই। আপনি যদি গাড়ি পাচ্ছেন না বা গাড়ি বেশি দাম চাইছে, আপনি অটো নিন। জেনারেলি অটো আর গাড়ির ভাড়া মোটামুটি কাছাকাছি, মানে গাড়ি 300 টাকা বললে অটো 200 টাকা নেবে, আর যদি মানে রাস থাকে, মানে গাড়ি নাই থাকে, তাহলে অটো তখন 300 টাকাও চেয়ে বসে। তো 200 থেকে 300 টাকার মধ্যে মোটামুটি হ্যাভলক জেটি থেকে আপনি পৌঁছে যাবেন আপনার হোটেলে। তো এখান থেকে নিয়ে নিন একটা গাড়ি আর পৌঁছে যান হ্যাভলক আপনার হোটেলে। আচ্ছা, এবার হোটেলটা কোথায় নেবেন? তো আমি বলবো আপনি হোটেলটা নিয়ে নিন গোবিন্দনগর বিচে। বিভিন্ন জায়গায় হোটেল নিতে পারেন, মানে হ্যাভলকে মানে প্রচুর ভালো ভালো, মানে কালাপাথর বিচ আছে, যেটা খুব পপুলার বিচ। সব থেকে পপুলার বিচ হচ্ছে রাধানগর বিচ। আপনি এইসব জায়গাতে হোটেল নিতে পারেন। এখানকার হোটেলগুলো কিন্তু খুব কস্টলি, আর সবসময় কিন্তু ভিড় থাকে হোটেলগুলোতে। তো আমার সাজেশন থাকবে ভরতপুর বিচের কাছে আপনি হোটেল নিয়ে নিন। এই ভরতপুর বিচে হোটেল নেওয়ার একটা সুবিধা হচ্ছে, ভরতপুর বিচটা কিন্তু জেনারেলি খুব একটা লোক ঘুরতে আসে না, তার ফলে বিচটা খুব ফাঁকা। আপনি আপনার যে হোটেল, যদি বিচের ধারে হোটেলগুলো নেন, তাহলে একটা প্রাইভেট বিচ আপনি সবসময় এনজয় করতে পারবেন, যেখানে খুব একটা লোকজন থাকে না। আপনি আপনার দারুণ সময় কাটান, আর অন্যান্য বিচে ওখান থেকে তো ঘুরতে যাবেনই।
আমি যে হোটেলটা ছিলাম তার ইনফরমেশন আমি দিয়ে দিলাম। এখানে এখানে মোটামুটি ভরতপুর বিচে যদি আপনি হোটেল নেন, এখানে হোটেলের কস্ট পড়ে যাবে আপনার 3000 থেকে 3500, 4000 অবধি আপনি এখানে হোটেল পাবেন। যদি আপনি রাস্তাটা যে রাস্তাটা যাচ্ছে, মেন রাস্তাটা যাচ্ছে, রাস্তার একদিকে বিচ আর একদিকে জঙ্গল, আপনি যদি রাস্তার অপোজিট সাইড বিচের অপোজিট সাইডে হোটেলটা নেন তাহলে একটু হোটেলের কস্ট কম হয়। যেই আপনি বিচের দিকে হোটেলগুলো নেবেন তখন একটু কস্টলি হয়। বিচের দিকে হোটেলগুলো সুবিধাটা হচ্ছে আপনি বিচটাকে অ্যাক্সেস পাবেন, যেটা হচ্ছে আপনার প্রাইভেট বিচ, আপনার হোটেলে যে কজন লোক আছে তারাই ওই বিচটাকে অ্যাক্সেস করছে। তো সেক্ষেত্রে আপনার হোটেল কস্ট পড়ে যাবে 3,500-4,000 টাকার মধ্যে, আর উল্টো দিকে হলে আপনি 3,000 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন হ্যাভলকে। তো এখানেও বলবো আপনি যদি সিজনে ঘুরতে যান অবশ্যই আগে থেকে হোটেলটা বুক করে নেবেন। আচ্ছা, এখানে হোটেলে পৌঁছে ভাড়া করে নিন একটা স্কুটি। আচ্ছা, প্রথমেই বলে রাখি, স্কুটি কিন্তু এখানে সব জায়গায় পোর্ট ব্লেয়ার, হ্যাভলক, আবার পরে যখন যাবেন নীল আইল্যান্ড, সব জায়গায় কিন্তু স্কুটি পাওয়া যায়, সাথে সাইকেলও পাওয়া যায়। কিন্তু হ্যাভলকের জন্য আমি বলবো আপনি স্কুটি ভাড়া করবেন যদি আপনি স্কুটি চালাতে পারেন, না হলে তো আপনার কিছু অপশন নেই। তাহলে গাড়ি বা অটো, যেটা আপনাকে হোটেলে বলে রাখতে হবে, হোটেল থেকে গাড়ি বা অটো আপনাকে পিক আপ করবে, নিয়ে আপনি যেখানে যেখানে যেতে চাইছেন তারা সেখানে সেখানে যাবে। কিন্তু সারাদিনের জন্য অবশ্যই ভাড়া করবেন না, আপনার কিন্তু কস্ট অনেক বেশি পড়ে যাবে। তো বেস্ট অপশন ইজ স্কুটি। যদি আপনি স্কুটি চালাতে পারেন বেস্ট অপশন ইজ স্কুটি। আমি স্কুটি করে ঘুরেছি ওখানে। আচ্ছা, স্কুটি ভাড়া করে নিয়ে আপনি লাঞ্চ করে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ুন রাধানগর বিচের জন্য। রাধানগর বিচ হচ্ছে দারুণ একটা বিচ, যেটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ, যেখানে কিন্তু দারুণ সানসেট দেখা যায়। আচ্ছা, রাধানগর বিচে চান করতে কিন্তু দারুণ মজা আসে, কারণ বিচটা দারুণ হোয়াইট স্যান্ড বিচ, তো চান করতে দারুণ মজা লাগে। তো চানের জিনিসপত্র যদি আপনি একটু তাড়াতাড়ি বেরোতে পারেন তাহলে চানের জিনিসপত্র নিয়ে যান, কারণ ওখানে চান করার কিন্তু সুব্যবস্থা আছে। প্লাস আপনি জামা কাপড় ছাড়া থেকে শুরু করে চেঞ্জিং রুম প্লাস এমনি বাথ নেওয়ারও প্রপার ব্যবস্থা রয়েছে। তো কোনো অসুবিধা নেই, আপনি একদম জামা কাপড় সাথে ক্যারি করতে পারেন। তো সেখানে যদি চান করলেন, নাহলে একটা দারুণ সানসেট এনজয় করুন। সানসেট এনজয় করে ঠিক রাধানগর বিচের বাইরে এসে কিছু স্ন্যাক্স, চা ওখানে পাওয়া যায়, সেগুলো আপনি খেতে পারেন। খেয়ে ফিরে আসুন হ্যাভলকে, ভরতপুর বিচের কাছে। এবার এই যে 11 কিলোমিটার রাস্তা, ভরতপুর বিচ থেকে ভরতপুরে যেখানে আপনি হোটেল নিয়েছেন সেখান থেকে মোটামুটি আপনার রাধানগর বিচে যেতে 45 মিনিট থেকে 1 ঘন্টা টাইম লেগে যাবে। তো এই রাস্তাতে বেশ কিছু ক্যাফে রয়েছে, ভালো ভালো ক্যাফে রয়েছে। আপনার ভরতপুর বিচের কাছেও বেশ অনেকগুলো খাবারের দোকান, সবই পাবেন। তো এখানে সেদিন এনজয় করুন, রাত্রিবেলার ডিনার, স্ন্যাক্স এনজয় করুন ক্যাফেতে, আর হোটেলে পুরো রিল্যাক্স করুন রাত্রিবেলাটা। চলে আসি ডে 3-তে। ডে 3-তে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন, 4:30 থেকে 4:45-এর মধ্যে আপনাকে রেডি হয়ে নিতে হবে। কালাপাথর বিচের দারুণ একটা সানরাইজ দেখতে আপনি বেরিয়ে পড়ুন ঠিক 5টার সময়। স্কুটি নিয়ে 5টার সময় বেরিয়ে পড়ুন, রাস্তাটা দুর্ধর্ষ, দারুণ লাগবে। তো কিছু দূর কিছুটা যাওয়ার পর আপনার বাঁহাতে পড়বে হচ্ছে একদম নীল রঙের সমুদ্র পড়বে, সমুদ্র দেখতে দেখতে, আর ডান দিকে জঙ্গল দেখতে দেখতে আপনি মাঝখান দিয়ে চলে যান। কোনো অসুবিধা নেই, কোনো ভয় নেই। অন্ধকার থাকবে 5টার সময়, কিন্তু কোনো ভয় নেই। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে রাখি, বলার সুযোগ এসছে বলে বলে রাখলাম, যে আন্দামানের লোকরা বলে যে এখানে কিন্তু জিরো ক্রাইম, কোনো ক্রাইম হয় না। তার ফলে রাত্রি, দিন, সকাল কোনো ভয় নেই। কারণ আমি দেখেছি এখানে অনেক জায়গাতেই অনেকে স্কুটিতে চাবি লাগিয়ে রেখে চলে গেছে, স্কুটির ওপর জিনিসপত্র রেখে চলে গেছে, স্কুটি খোলা কিন্তু কেউ নেওয়ার লোক নেই। তো কোনো চিন্তা নেই আপনার। কালাপাথর বিচে পৌঁছে যান সূর্য ওঠার আগে, একটা দারুণ সানরাইজ এনজয় করুন, আর সানরাইজ হয়ে যাওয়ার পর ওখানে আপনি সময় কাটান কিছুটা। ওখানে ভালো ম্যাগি পাওয়া যায়, তো ম্যাগি খান, ম্যাগি খেয়ে আবার 7টা, 7:30টার মধ্যে ব্যাক করে যান হোটেলে। ভরতপুর বিচে যদি আপনি থাকেন, ভরতপুর বিচ থেকে কালাপাথর বিচের ডিস্টেন্স 4 কিলোমিটার, টাইম লাগবে 20 থেকে 25 মিনিট। হোটেলে ফিরে স্কুটি নিয়ে আবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন এলিফ্যান্ট বিচে পৌঁছানোর জন্য। এলিফ্যান্ট বিচে কিন্তু দুভাবে পৌঁছানো যায়, একটা হচ্ছে ট্রেকিং করে যাওয়া যায়, আরেকটা হচ্ছে আপনি চলে যাবেন হ্যাভলক জেটিতে, ওখান থেকে বোটে করে আপনাকে যেতে হবে এলিফ্যান্ট বিচে। এই বোটে করে গেলে আপনার 1200 টাকা লাগবে, কিন্তু এই 1200 টাকা আপনি বাঁচিয়ে ফেলতে পারবেন খুব সহজে যদি আপনি ট্রেকিং করেন। প্লাস এই ট্রেকিং রুটটা একটা দারুণ রুট, জঙ্গলের মধ্যে দিয়ে দুর্ধর্ষ লাগবে। জাস্ট ট্রেকিংটা যেখানে স্টার্ট হয় সেখানে পৌঁছে যান সকাল সকাল 8টা থেকে ট্রেকিং স্টার্ট হয়। স্কুটি নিয়ে পৌঁছে স্কুটিটাকে রেখে দিন একদম ট্রেকিং স্টার্টিং পয়েন্টে, স্কুটিটাকে রেখে চাবি দিয়ে রেখে দিন, কোনো অসুবিধা হবে না, চাবি খুলে রাখলেও কিছু হবে না। চাবি দিয়ে ওখানে রেখে দিন, দিয়ে ওখান থেকে একটা গাইড নিয়ে নিন। গাইডের কস্ট পড়ে 500 টাকা। গাইডটা ম্যান্ডেট নয়,
কিন্তু গাইড নেওয়াটা খুবই সুবিধের, কারণ হচ্ছে আপনি যখন চলার পথে জঙ্গলের মধ্যে দিয়ে যাবেন, জঙ্গলে কিছু সাপ টাপ থাকতে পারে, সেগুলো ওদের চোখে অনেক বেটার ওরা ধরা পড়ে। প্লাস জঙ্গলে কী ধরনের গাছ আছে, প্রচুর পুরনো গাছ রয়েছে, সেই গাছগুলোরও আইডেন্টিটি ওদের কাছে খুব ক্লিয়ার। সো আপনাকে ওগুলো ওরা ইনফরমেশন দিয়ে দেবে। তারপরে কোথায় কি ওখানে বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটি হয়, সেগুলো কত টাকা, কি ব্যাপার কি, সবই আপনি জেনে যাবেন। প্লাস এলিফ্যান্ট বিচের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ওখান থেকে কিন্তু অনলাইন পেমেন্ট হয় না। তো আপনি যে গাইডকে নিয়ে যাবেন, ওখানে যা যা খরচা করবেন সেটা ফিরে এসে এই গাইডকেই পুরোপুরি পেমেন্ট করে দিলেই হবে। ওখানে হিসাব করে চলে আসবেন, ধরুন আপনার 2000 টাকা 5000 টাকা যা খরচা হয়েছে এলিফ্যান্ট বিচে গিয়ে, সেই টাকাটা আপনি এখানে এসে মানে স্টার্টিং পয়েন্টে এসে টাকাটা দিয়ে দিলেই কোনো অসুবিধা হবে না। ট্রেকিংয়ের জন্য আপনার টাইম লাগবে ম্যাক্সিমাম 1 ঘন্টা। তো 45 মিনিটে আপনি পৌঁছে যাবেন, কিন্তু যদি ধীরে ধীরে মানে বিশ্রাম করে করে যান, তাহলে মাঝে মাঝে বিশ্রাম করার জায়গা রয়েছে, তো বিশ্রাম করে করে গেলে আপনার ম্যাক্সিমাম টাইম লাগবে 1 ঘন্টা। সকাল সকাল পৌঁছে যান এলিফ্যান্ট বিচে, কারণ এলিফ্যান্ট বিচে কিন্তু যত দেরি করে যাবেন তত ভিড় বেড়ে যাবে, আপনি মজাটা আপনার কমে যাবেন। যত সকাল সকাল যাবেন তত ফাঁকা থাকবে, তত জল তত পরিষ্কার থাকবে। আপনাকে স্নর্কেলিং করুন, অন্য যে কোনো রকম ওয়াটার অ্যাক্টিভিটিতে আপনার কিন্তু খুব সুবিধা হবে। তো সকাল সকাল পৌঁছানোর এটাই হচ্ছে ওখানকার অ্যাডভান্টেজ। তো ওখানে পৌঁছে যেটা করুন, আপনি বুক করে নিন স্নর্কেলিং। আমি আপনাকে সাজেস্ট করব, যদি আপনার বাজেট ট্রিপ হয়, আপনি অবশ্যই স্নর্কেলিং করুন, কারণ স্নর্কেলিং এখানে নেয় 1200 টাকা করে, 1200 থেকে 1800 টাকা নেয় স্নর্কেলিং। 1800 টাকা করে যদি আপনি এখানে দেন, তাহলে ওরা একটু দূরে নিয়ে যায়, যে স্নর্কেলিংটা আপনার ইকুইভ্যালেন্ট টু স্কুবা, মানে সব কিছু আপনাকে দেখাবে এখানে। দারুণ, এই এক্সপিরিয়েন্সটা না নিলে জাস্ট মিস করবেন। মানে 1800 টাকার মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে। এখানে স্নর্কেলিং করার পর চেঞ্জিং রুম আছে, চেঞ্জ করে আপনি ফ্রেশ হয়ে এখানে চলে আসুন। এখানে দারুণ ফ্রুট স্যালাড পাওয়া যায়, যেটা 200 টাকা করে প্লেট হয়, একটু দামিই হয়, কিন্তু জাস্ট এনজয় করুন, ফুডটা খুব সুন্দর, খুব ভালো লাগবে খেতে। তারপরে খেয়ে দিয়ে আরও অনেক কিছু পাবেন, চাট ফাট সব কিছু পাবেন, কিন্তু এখানে কিন্তু কস্ট একটু হাই। আচ্ছা, এখানে আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা নেই, সিগারেট খাওয়া যায় না। আর চা ফাও ওরা দূর থেকে, গ্রাম থেকে বাড়ি থেকে ফ্লাস্কে করে নিয়ে এসে বিক্রি করছে, তার ফলে একটু সব কিছুর দাম এখানে হাই। তো এলিফ্যান্টা বিচ ঘুরে খাওয়া দাওয়া করে আপনি এখানে করতে পারেন আরও অনেক ওয়াটার অ্যাক্টিভিটি, যেমন প্রচুর রকমের এখানে স্কুটার থেকে শুরু করে আপনার বিভিন্ন রকম ফান অ্যাক্টিভিটি এখানে হয়, ওয়াটার অ্যাক্টিভিটি এখানে হয়, সব রকম করতে পারেন। তো অ্যারাউন্ড সবগুলোরই ভাড়া এখান থেকে ওই 1000, 2000, 3000 টাকার মধ্যে আপনি সব এখানকার অ্যাক্টিভিটিগুলো পাবেন। আচ্ছা, এখানে কিন্তু একটা সাবমেরিন আছে, যার তলায় পুরো ওয়াটার মানে গ্লাস সাবমেরিন, তলাটা পুরো গ্লাস, তার মধ্যে ঢোকা যায়। এটার খরচা হচ্ছে 5000 টাকা করে। তো এটাতেও আপনি যদি বয়স্ক লোক আপনার সাথে থাকে, এটা করেও আপনি জলের তলায় দেখতে পারবেন। 3-4-5 ঘন্টা এলিফ্যান্টা বিচে কাটিয়ে দিন, আপনার যে গাইড রয়েছে সে কিচ্ছু অসুবিধা করবে না। তো পুরোটা কাটিয়ে আপনি এনজয় করে খেয়ে দিয়ে এখান থেকে আবার ট্রেকিং পথে ব্যাক করুন আপনার ট্রেকিং স্টার্টিং পয়েন্টে। সেখানে এসে আপনি যা যা এখানে খরচা হয়েছে তার পেমেন্ট ওই গাইডকে করে, আপনি যদি অনলাইন পেমেন্ট করতে চান তাহলে এই গাইডকে করে আপনি ওখান থেকে স্কুটি নিয়ে ফিরে আসুন হোটেলে। আর হোটেলে ফিরে হোটেলে অথবা হোটেলের আশেপাশে এখানে পেয়ে যাবেন সি ফুড, ভালো সি ফুড পাওয়া যায় হ্যাভলকে। তো এখান থেকে সেদিন সি ফুড এনজয় করুন। ডে 4-এ যেটা করুন, সকাল সকাল চলে আসুন হ্যাভলক জেটিতে। একটু অটো বা গাড়িটা আগে থেকে বলে রেখে দেবেন, কারণ আপনাকে সকালে উঠে গাড়ি বা অটো পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো যেহেতু এখানে গাড়ি বা অটোর পরিমাণটা কম হ্যাভলকে, রাতে যদি বলে রাখেন তো অনেকটা ইজি হয়ে যাবে। তো ওখান থেকে সকাল সকাল চলে আসুন হ্যাভলক জেটিতে। এই হ্যাভলক জেটি থেকে নীল আইল্যান্ড পৌঁছানোর যে ক্রুজ, সেটাও চেষ্টা করবেন আগে থেকে বুক করে রেখে দিতে, মানে 2-3 মাস আগে থেকেও সেটা বুক করে রেখে দেবেন, কারণ এখানেও কিন্তু অ্যাভেলেবিলিটি খুব কম। সকালের দিকের ক্রুজগুলো অ্যাভেলেবিলিটি কিন্তু যত দিনের সময় পারবে, মানে বেলার দিকের ক্রুজগুলো আপনি পেয়ে যাবেন, কিন্তু সকালের দিকের ক্রুজগুলো অ্যাভেলেবিলিটি কিন্তু থাকে না। ক্রুজের খরচা আগে বলেছিলাম যেরকম, এটাও মোটামুটি ওই 1400 থেকে 1800 টাকার মধ্যে পাবেন, প্রিমিয়ামটা নিচে আর রয়্যাল ওপর দিকে। তো যে কোনো কোম্পানি, মানে ম্যাক্রোস, নটিকা অথবা গ্রিন ওশেন, যে কোনো কোম্পানি ক্রুজ বুক করতে পারেন অ্যাজ পার ইয়োর টাইম। তো সকাল সকাল ক্রুজ ধরে চলে আসুন নীল আইল্যান্ড পৌঁছে নীল আইল্যান্ডের জেটি থেকে নিয়ে নিন গাড়ি অথবা অটো। এখানেও আপনার নীল আইল্যান্ড জেটি থেকে হোটেল পৌঁছাতে নেবে 200 থেকে 300 টাকা, অটো 150 থেকে 200 টাকা। তো অটোগুলো বেশ বড় বড়, মানে আপনার লাগেজ রাখতে খুব একটা কিন্তু এখানে অসুবিধা হয় না।
আর গাড়ি নিলে তো কোনো অসুবিধাই নেই। তো এখান থেকে অটো বা গাড়ি নিয়ে পৌঁছে যান হোটেলে। এবার বলি নীল আইল্যান্ডে কোন জায়গায় হোটেল নেবেন। জেনে রাখা ভালো, নীল আইল্যান্ডে কিন্তু হোটেল কস্টটা একটু কিন্তু হায়ার সাইডে। তাই জন্য যেটা অনেকে যারা একদম প্রচণ্ড টাইট বাজেট ট্রিপ করে তাদের কিন্তু নীল আইল্যান্ডে না থাকাটাই বেটার। মানে সকালে ঢুকে বিকালে বেরিয়ে যাওয়া যায় নীল আইল্যান্ড দেখে, সেটাও সম্ভব। কিন্তু আমি বলি নীল আইল্যান্ড হচ্ছে আমার খুব প্রিয় জায়গা। মানে নীল আইল্যান্ডেতে আমি বলবো যে কিছুটা সময় কাটানো খুব দরকার। মানে আপনি তো এরকম নয় যে একদম জাস্ট ছুঁয়ে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু নীল আইল্যান্ড এমন একটা জায়গা যেখানে কিন্তু আপনি নিজের লোকের সাথে, মানে আপনি ফ্যামিলির সাথে বা বন্ধুর সাথে ঘুরতে যাচ্ছেন, তো তার সাথে জায়গাটা ছাড়াও সেই জায়গাতে সেই নিজের লোকের সাথে সময় কাটানোর জন্য একটু সময় চাই, সেই সময়টা কিন্তু আপনি নীল আইল্যান্ডে পাবেন। আচ্ছা, তার আগে বলে রাখি নীল আইল্যান্ডে ঠিক কোথায় হোটেল নেবেন। নীল আইল্যান্ডের জেটিটা ঠিক মিডল প্লেস। তার একটা সাইডে আপনার রয়েছে হচ্ছে লক্ষ্মণপুর বিচ, যেটা বিখ্যাত বিচ, আর আরেকটা সাইডে রয়েছে সীতাপুর বিচ, আর ঠিক মাঝামাঝি রয়েছে ভরতপুর বিচ যেখানে আপনি নেমেছেন, নীল আইল্যান্ডে যেখানে আপনি নেমেছেন। আর তার থেকে আরেকটু দূরে রয়েছে রামনগর বিচ। আমি বলবো রামনগর বিচের কাছে আপনি যদি হোটেলটা নেন তাহলে বেটার দেন এনিথিং, বা ভরতপুর বিচে। এই দুটো জায়গা হচ্ছে বেস্ট হোটেল নেওয়ার জন্য। এখানে হোটেল কস্টটা মোটামুটি তাও রেঞ্জের মধ্যে। কিন্তু লক্ষ্মণপুর বিচের দিকে যদি আপনি হোটেল নিতে যান তাহলে কিন্তু হোটেলের কস্ট অনেকটাই বেশি হবে। হোটেলে ঢুকে প্রথমেই বুক করে নিন স্কুটি। আর যারা সাইকেল চালাতে পারেন, মানে যদি আপনার গ্রুপের সবাই ইয়াং হন, অবশ্যই সাইকেল ভাড়াও করতে পারেন। সাইকেল ভাড়া এখানে 200 টাকা করে নেয়, আর স্কুটি এখানে 600 টাকা 24 আওয়ারের জন্য ভাড়া দেয়। কিন্তু স্কুটির কন্ডিশনগুলো মোটামুটি, মানে দেখে নেবেন স্কুটির কন্ডিশনটা। আর সাইকেলগুলো মোটামুটি কন্ডিশন। সাইকেলগুলো যত মানে ফার্স্ট এসে আপনি বুক করতে পারবেন তত ভালো ভালো জিনিসগুলো পাবেন। আরেকটা জিনিস হবে, আপনি যদি আগে থেকে হোটেল বুক করে রেখেছেন এখানে, তো হোটেলকে আগে থেকে বলে রাখবেন যে আমার 2টো স্কুটি দরকার, 3টে সাইকেল দরকার, তো বলে রাখবেন। তো আমি যখন ঘুরেছিলাম, আমার ওয়াইফ, আমি স্কুটি চালিয়েছিলাম, আমার ছেলে সাইকেল নিয়েছিল। তো আমি একটু আস্তে আস্তে চালাচ্ছিলাম, ও আমার সাথে যাচ্ছিল। রাস্তাঘাট মোটামুটি ভালো, কোনো অসুবিধা নেই, খুব একটা বেশি ট্রাফিক নেই এখানে, তার ফলে অ্যাক্সিডেন্টে কোনো ভয়ের কারণ নেই। আচ্ছা, আর হেলমেট ছাড়া এখানে চালাতে পারবেন না, হেলমেট পরেই আপনাকে চালাতে হবে। হেলমেটও পেয়ে যাবেন, যেখান থেকে গাড়ি নিচ্ছেন সেখান থেকে হেলমেট পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। তো স্কুটি বুক করে হোটেলে জিনিসপত্র রেখে একটু ব্রেকফাস্ট করেই বেরিয়ে যান ভরতপুর বিচের জন্য। ব্রেকফাস্ট যদি নাও করেন কোনো অসুবিধা নেই, ভরতপুর বিচে গিয়েও ব্রেকফাস্ট করতে পারেন। ভরতপুর বিচ হচ্ছে যেখানে জেটি থেকে নেমে, যে নীল জেটিতে যেখানে নেমেছেন ঠিক তার পাশেই হচ্ছে ভরতপুর বিচ। ভরতপুর বিচে সকালের কিছুটা সময় কাটান, কারণ এখানে আপনি চান করতে পারবেন প্রপার। এখানে চেঞ্জিং রুম আছে, কোনো অসুবিধা নেই, চান করুন, এনজয় করুন। বাইরে ফ্রুট স্যালাড, বাইরে ম্যাগি, অনেক কিছু বিক্রি হচ্ছে, সেখানে খান। প্লাস এখানে কিছুটা বসে নিজের লোকের সাথে সময় কাটান। তারপরে জাস্ট লাঞ্চের আগে এখান থেকে ফিরে যান হোটেলে গিয়ে লাঞ্চ করুন। লাঞ্চ করে বেরিয়ে পড়ুন লক্ষ্মণপুর বিচের জন্য। লক্ষ্মণপুর বিচ 1 আর লক্ষ্মণপুর বিচ 2। প্রথমে যেতে হবে আপনাকে লক্ষ্মণপুর বিচ 2-তে। লক্ষ্মণপুর বিচ 2-তেই রয়েছে ন্যাচারাল ব্রিজ, মানে যেটাকে হাওড়া বিচ বলে। ওটা না মিস করবেন না, ওটা পৌঁছে যান মোটামুটি 3টের মধ্যে, ওখানে পৌঁছে যান। তো ওখানে হাফ অ্যান আওয়ার থেকে 45 মিনিট লাগবে আপনার ন্যাচারাল বিচটাকে দেখতে। ন্যাচারাল বিচটা দেখুন, ওখানে প্রচুর দোকানপাট আছে, টুকটাক জিনিসপত্র কিনতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। করে ওখান থেকে আবার স্কুটি নিয়ে চলে আসুন লক্ষ্মণপুর বিচ 1-এ। এই লক্ষ্মণপুর বিচ 1-এ অবশ্যই পৌঁছাবেন কিন্তু সানসেটের আগে। এখানে কিন্তু দারুণ সানসেট দেখা যায়। তো এই বিচটা বিশাল বিচ, কোনো অসুবিধা নেই। আপনি একটুখানি যদি ফাঁকা পছন্দ করেন, একটু হেঁটে ডান দিক অথবা বাঁ দিকে আপনি এগিয়ে যান মেন এরিয়াটাতে, মানে যেখান থেকে গাড়ি নামিয়ে দেবে। তারপরে আপনি যে বিচে যেখানে পৌঁছান সেই জায়গাটা সব থেকে বেশি ভিড় হয় যথারীতি। তো আপনি একটু ভিড়টাকে এড়িয়ে একটুখানি ফাঁকা জায়গায় গিয়ে বসুন বা জলে পা ডোবান। ওখান থেকে দারুণ একটা সানসেট এনজয় করুন। সানসেট হয়ে যাওয়ার পর চলে আসুন ঠিক বিচের বাইরে, যেখানে বিভিন্ন রকম স্টল রয়েছে, যেখানে সিঙ্গাড়া থেকে শুরু করে পাপড়ি চাট থেকে শুরু করে বিভিন্ন রকমের তন্দুর, ফিশ তন্দুর সবই এখানে পাবেন। তো বিকালের স্ন্যাক্সটা এখানেই এনজয় করুন। তারপরে গাড়ি নিয়ে ফিরে যান আবার হোটেলে। চলে আসি ডে 5-এ। ডে 5-এ সকাল সকাল উঠে পড়ুন। 5টা থেকে 5:30টার মধ্যে স্কুটি স্টার্ট করে পৌঁছে যান সীতাপুর বিচে। সীতাপুর বিচটা নীল আইল্যান্ডের দারুণ একটা বিচ, কিন্তু অনেকেই এটাকে মিস করে, অনেকেই এটাতে যায় না। কিন্তু আমি বলবো অবশ্যই যাবেন সীতাপুর বিচে সানরাইজ দেখতে। এখানে
5:30টায় বেরোলে জাস্ট 2 কিলোমিটার, মানে ভরতপুর বিচ থেকে 3 কিলোমিটার আর রামনগর বিচ থেকে 2 কিলোমিটার। যদি আপনি রামনগর বিচের কাছে হোটেলে থাকেন তাহলে রামনগর বিচ থেকে আপনার এখানে পৌঁছাতে হার্ডলি টাইম লাগবে 20 মিনিট। তো এখান থেকে সকাল সকাল পৌঁছে যান, 6টার আগে পৌঁছে যান সীতাপুর বিচে। ওখানে গিয়ে সানরাইজ দেখুন, দারুণ একটা সানরাইজের সাক্ষী হন। ওখানে সানরাইজ দেখে সানরাইজ কমপ্লিট হয়ে গেলে আপনি আরেকটু এগিয়ে যান, ওখানেই রয়েছে ন্যাচারাল কেভ। তো ওই কেভগুলোকে দেখুন, 2-3টে এরকম পাহাড় রয়েছে, পাহাড়, যেটাকে ক্রস করে গেলেই, মানে পাশ দিয়ে, মানে জলের ওপর দিয়ে ক্রস করে গেলেই আপনি দেখতে পাবেন ন্যাচারাল কেভগুলো। সেই ন্যাচারাল কেভগুলোর কাছে ফটো তুলুন, এখানে দারুণ ফটোগ্রাফি হয়। তো ফটো তুলে আপনি ব্যাক করে আসুন। জাস্ট ওপরে এসে একটা দারুণ চা দোকান রয়েছে, সকাল সকাল ওখানে মর্নিং টিটাকে এনজয় করুন। আর তারপরে ফিরে আসুন হোটেলে ফিরে জাস্ট হোটেলের পাশেই রামনগর বিচে কিছুটা সময় কাটান। ওখানে পেয়ে যাবেন ম্যাগি, এগ অমলেট। তো এগুলো দিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে চলে আসুন হোটেলে এসে প্রথম যে কাজটা করুন, স্কুটিটাকে ফেরত দিয়ে দিন। 24 আওয়ার টাইম থাকে, 24 আওয়ার পেরিয়ে গেলে কিন্তু নেক্সট ডে হয়ে যাবে, মানে আপনাকে আরও একদিনের ভাড়া দিয়ে দিতে হবে। এটা বলে রাখি, মোটামুটি ধরুন হ্যাভলক আইল্যান্ড টোটাল ঘোরার জন্য 2 দিন আপনি যদি স্কুটি ভাড়া করেছেন তো 2 দিন স্কুটি ভাড়া করলে আপনার হ্যাভলক আইল্যান্ডে ঘুরতে 100 টাকা তেল ভরলে ইজ গুড এনাফ। নীল আইল্যান্ডে স্কুটিতে আপনার কিন্তু হাফ লিটার তেল ভরলেই হয়ে যাবে। এবার স্কুটি ফেরত দিয়ে লাঞ্চ করে চেক আউট করে নিন, চেক আউট করে চলে যান নীল জেটিতে। আর নীল জেটি থেকে আপনি বিকালের দিকের, মানে অ্যারাউন্ড 3:30 4:30 এরকম সময়কার ক্রুজ ধরে নিন। এই ক্রুজটাও আপনাকে আগে থেকে বুক করতে হবে, এখানেও কিন্তু রাশ থাকে। তো এখানেও সেম, আপনি রয়্যাল নেবেন না প্রিমিয়াম নেবেন সেটা দেখে নিন। 1400 থেকে 1800 টাকার মধ্যে ভাড়া পড়ে। বিকালের ক্রুজ ধরে চলে আসুন পোর্ট ব্লেয়ার। এখানে নীল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ার আসতে লাগবে 2 ঘন্টা। পোর্ট ব্লেয়ার পৌঁছে হার্ডো জেটি থেকে একটা গাড়ি নিয়ে চলে আসুন হোটেলটা যেদিন আপনি প্রথম যে হোটেলটায় ছিলেন সেই হোটেলটাতেই বুক করার চেষ্টা করুন, কারণ সেখানেই আপনি একটা টোকেন মানি দিয়ে বুক করে যাবেন। তাহলে আপনার আগে থেকে বুক না করলেও চলবে, আর আগে থেকে বুক করলে তো নাথিং লাইক ইট। আর যদি মনে করেন মানে যেদিন পোর্ট ব্লেয়ার প্রথম দিন এসেছিলেন সেখানে একরকম হোটেল থাকবেন, আবার ফিরে আরেক রকম হোটেল থাকবেন, সেটাও আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার বাজেট অনুযায়ী আপনি করতেই পারেন, কিন্তু আমি বলবো আবাদিন বাজারের কাছেই হোটেল নিন। চলে আসি ডে 6-এ। আর ডে 6-এ সকাল সকাল হোটেল থেকে অটো বা একটা গাড়ি ভাড়া করে চলে আসতে হবে মেরিনা পার্ক স্পোর্টস কমপ্লেক্সে, যেটা রাজীব গান্ধী পার্ক নামে প্রচলিত। এখান থেকেই পাওয়া যাবে রস আইল্যান্ড আর নর্থ বে যাওয়ার ফেরি। আচ্ছা, এখানে বলে রাখি, রস আইল্যান্ড আর নর্থ বে যাওয়ার ফেরির টিকিট হোটেল থেকে আগেই ব্যবস্থা করে রাখা যায়। তো জেনারেলি এখানের ভাড়া পড়বে তোমার রস আইল্যান্ড আর নর্থ বে যাওয়ার শেয়ারিং ভাড়া হচ্ছে 870 টাকা, মানে 12 জন মতো নেয় এক একটা বোটে। মোটামুটি একটা টাইম বাউন্ড থাকে এই জার্নিটা, তো তার মধ্যেই ঘুরে আসতে হবে। কিন্তু যে টাইম দেয় সেটাতে পুরোপুরি ঘুরে নেওয়া যায়, খুব একটা অসুবিধা হয় না। তো 870 টাকা হচ্ছে নর্থ বে আর রস আইল্যান্ডের রাউন্ড ট্রিপের জন্য। আর যদি শুধু রস আইল্যান্ড নিয়ে ঘুরে আসতে চাও, সেখান থেকে শুধু রস আইল্যান্ড যেতে চাও, যে নর্থ বে আর যাবো না, তাহলে 370 রুপিস মতো লাগে, 370 টাকা মতো লাগে। তো এখান থেকে হোটেল থেকে আগে বুক করতে পারো, বা সকাল সকাল এসে এখান থেকেও টিকিট পাওয়া যায়। তো সকাল সকাল চলে যাও নর্থ বে আর রস আইল্যান্ড আর নর্থ বে এনজয় করো, দারুণ লাগবে। বিশেষ করে রস আইল্যান্ডে গেলে যেগুলো তোমরা প্রথম দিন সেলুলার জেলে যে জিনিস ঘটনাগুলো শুনেছো লাইট অ্যান্ড সাউন্ডে, অনেক কিছুই মেলাতে পারবে রস আইল্যান্ডে গেলে। কারণ সেলুলার জেলের আগের জেলটা ছিল হচ্ছে রস আইল্যান্ডে, তো অনেক হিস্ট্রি ওখানে রয়েছে, যদিও অনেকটাই ভগ্নাবশেষ, তো তাও অনেক কিছু মজার জিনিস পাওয়া যায়। আচ্ছা, রস আইল্যান্ডে গিয়ে ওখানে কিন্তু একটা গাড়ি পাওয়া যায়, যেটা ডিটেল আমি দিয়ে দিলাম এখানে। সেই গাড়িটা নিয়ে ওখানে তোমরা ঘুরবে, ফিরে এসো মেরিনা পার্কে কিছুটা সময় কাটাও। মেরিনা পার্কে লাঞ্চ করে হোটেল ফিরতে পারো, অথবা মেরিনা পার্ক থেকেই একটা অটো নিয়ে পৌঁছে যেতে পারো চিড়িয়াটুপু হচ্ছে সানসেটের জন্য বিখ্যাত। এখান থেকে চিড়িয়াটুপুর ভাড়া নেবে মোটামুটি অটোতে 500 থেকে 700 টাকা, দাম দর করতে হবে একটু, আর গাড়ি হলে 1000 থেকে 1500 টাকা। তো তোমরা দাম দর করে নিও। এটা অবশ্যই রাউন্ড ট্রিপ, মানে ওরা যাবে, তুমি ওখানে ঘুরবে, সানসেট দেখবে, আবার তোমাকে ফেরত আনবে। সানসেট দেখে ফিরে যাও হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে চলে যাও আবেদিন বাজার থেকে করে নাও বাড়ির জন্য কেনাকাটি। এখানে প্রচুর সুভিনিয়ার শপ আছে, যা খুশি কেনাকাটি করো, খাওয়া দাওয়া করো, আবার হোটেলে ফিরে যাও।
চলে এসেছি একদম শেষ দিকে, মানে ডে 7-এ। আর ডে 7-এ সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাও আবিদিন বাজারের কাছে বাস টার্মিনাসে, যেখান থেকে বাস নিয়ে চলে যেতে পারো বারাটাং। সরকারি বাসগুলোয় ভাড়া পড়ে মোটামুটি 1,500 টাকা। আর যদি মনে করো হোটেল থেকেই একদম গাড়ি নিয়ে, মানে হোটেল থেকেই আগে থেকে গাড়ি বলে রেখে দেবে, সেই গাড়ি নিয়ে তোমরা বারাটাং ঘুরে ফিরে আসবে, তো সেটার জন্য রাউন্ড ট্রিপের খরচা পড়ে মোটামুটি 5 থেকে 6,000 টাকা। আর সিজনে 7,000 টাকাও পড়ে যায়। তো এটা অবশ্যই আগে থেকে বুক করে রেখো। বাস হলেও বাসও আগে থেকে টিকিট কাটা যায়, টিকিট কেটে ফেলো। হোটেলে বলে দিলে, যে হোটেলে রয়েছো সেই হোটেলেই তুমি যদি বলে দাও, ওরাই সব ব্যবস্থা করে দেয়, ওরাই গাড়ি বা সরকারি বাসের টিকিটের ব্যবস্থা করে দেবে। তো ওখান থেকে টিকিট নিয়ে তোমরা বারাটাং পৌঁছে যাও। 4 থেকে 4.5 ঘন্টা লাগে হচ্ছে তোমার বাসে, আর গাড়িতে লাগে মোটামুটি 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা। 5:30 থেকে বাসগুলো ছাড়ে মোটামুটি। তো যত আর্লি মর্নিং যেতে পারবে, ট্রিপটা অনেক বড়, তো আবার ব্যাক করে যেহেতু আসতে হবে, তো চেষ্টা করো আর্লি মর্নিংয়ের বাস বা গাড়ি ধরে নিতে। আর সেদিন সারাদিন এক্সপ্লোর করো বারাটাং, তারপরে লাইমস্টোন কেভ, মাড ভলকানো এক্সপ্লোর করে আবার ব্যাক করে যাও হোটেলে। সেদিন রাত্রিটা ফুল রিল্যাক্স লাঞ্চ করে, সেদিন আর বাইরে খেতে যাওয়ার একদমই দরকার নেই, কারণ সেদিন প্রচুর ধকল গেছে। তো চেষ্টা করো সুইগিতে বুক করে নেওয়ার খাবার, বাড়ির ঘরেই খেয়ে নিও, মানে হোটেলেই খেয়ে নিও, খেয়ে ফুল রিল্যাক্স করো। আর পরের দিন মানে ডে 8-এ বাড়ি ফেরার পালা। মোটামুটি চেষ্টা করো 9টা থেকে 11টা 12টা এরম সময়কার ফ্লাইট বুক করতে, তাহলে যে সুবিধাটা হবে, একটু দেরি অবধি ঘুমিয়ে তোমরা ওখান থেকে বেরোতে পারবে। এখান থেকে জাস্ট মানে তোমরা যদি আবিদিন বাজারের কাছে থাকো, তাহলে 1 ঘন্টা আগেই হোটেল থেকে বেরোলে হয়ে যাবে, কারণ এখান থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স মাত্র 20 মিনিট। তো কোনো অসুবিধাই নেই, 1 ঘন্টা আগে, জাস্ট 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15-20 মিনিট আগে হোটেল থেকে বেরিয়ে পৌঁছে যাও এয়ারপোর্ট। আর একদম প্রচুর ভালো মেমোরিজ নিয়ে বাড়ি ফিরে যাও। চলে আসি 6th পয়েন্টে। এই 6th পয়েন্টটাই হচ্ছে এমন একটা পয়েন্ট যেটার জন্য সবাই ওয়েট করে থাকে। এইটাই সবার সাথে ম্যাচ করলে তবেই আমাদের ট্যুর প্ল্যানিংটা হয়ে ওঠে, মানে যেটা হচ্ছে বাজেট। তো ওভারঅল কতটা খরচা হবে এইরকম একটা ট্রিপ করতে? মোটামুটি 7 দিনের এই যে প্ল্যানটা আমি বললাম, এই প্ল্যানটায় যদি এয়ার টিকিট মানে কলকাতা থেকে তুমি যাও, কলকাতা থেকে ফ্লাইট ভাড়া মোটামুটি ধরে নাও অ্যারাউন্ড 8,000 যদি তুমি পাও। মানে অনেক সময় কি হয়, তোমার যে সময় টিকিট কেটেছো সে সময় 12,000 টাকা 14,000 টাকা হয়ে গেছে, তাহলে তোমার কিন্তু টোটাল কস্টটা একটু বেড়ে যাবে। যদি তুমি অ্যারাউন্ড 8,000 টাকা ধরে আমি হিসাব দিই, তাহলে মোটামুটি ধরে নাও তুমি যদি দুজন তোমরা ট্রিপ করছো, কাপল ট্রিপ করছো, তাহলে মোটামুটি তোমাদের অ্যারাউন্ড 32,000 পার হেড খরচা হবে। মানে অ্যারাউন্ড 65,000 তোমাদের কিন্তু টোটাল খরচা হবেই, মানে যেটা একটু বাজেট ট্রিপ করলে। আর যদি মনে করো খুব লাক্সারিয়াস হোটেলগুলো থাকবে, তাহলে তার অনুযায়ী খরচা কিন্তু একটু বাড়বে। আর যদি তোমরা 4 জনের ট্রিপ করো ফ্যামিলি, তাহলে খরচা অবশ্যই একটু কমবে। সেখানে অ্যারাউন্ড 1 লাখ টাকা ধরে রাখো তোমাদের খরচা হবে, মানে পার হেড ধরে রাখো 25 থেকে 30,000 টাকা, মানে 1 লাখ থেকে 1,10,000 টাকার মধ্যে তোমাদের হয়ে যাওয়া উচিত। আরেকটা জিনিস বলে রাখি, এই টোটাল বাজেটের ক্ষেত্রে আন্দামান ঘুরতে গিয়ে আরেকটা জিনিস মাথায় রেখো, যে এখানে কিন্তু গাড়ির কস্ট খুব একটা বেশি নয়। মানে কোথাও থেকে কোথাও ছোটো ছোটো জার্নি 200 থেকে 300 টাকা করে গাড়ির কস্ট হয়, খুব একটা বেশি গাড়ি মানে বারাটাংটা ছাড়া অন্যান্য জায়গায় গাড়ির কস্ট কিন্তু খুব একটা বেশি নয়। প্লাস যদি তুমি স্কুটি নিলে সেগুলোরও খরচা কিন্তু খুব একটা বেশি নয়, তোমার মানে খুব একটা গাড়ি লাগবে না। মেন যেটা হয় এখানে কিন্তু খাওয়া খরচা বেশ বেশি, আর হচ্ছে থাকা খরচা মানে হোটেল খরচা কিন্তু খুবই বেশি। মানে যদি তুমি সমুদ্রের যত কাছে তুমি হোটেল নেবে, মেন বিচগুলোর কাছে যদি হোটেল নাও, তার কস্ট অনেকটাই হাই পড়বে। যদি একটুখানি অফবিট জায়গায় তুমি হোটেল নিতে চাও, একটুখানি পেছন দিকে হোটেল নিতে চাও, মানে বিচ থেকে একটু দূরে হোটেল নিতে চাও, তাহলে তোমার কস্টটা একটু বাজেটের মধ্যে থাকবে। রেস্টুরেন্ট ক্যাফেগুলোতে যদি রোজ তুমি খেতে চাও, তাহলে তোমার কস্টিং অবশ্যই একটু বাড়বে। কিন্তু ওভারঅল মিক্স অ্যান্ড ম্যাচ করে তুমি যদি খাও, মানে কিছু কিছু সময় রোড সাইড এক্সপ্লোর করলে, কিছু কিছু সময় ক্যাফে এক্সপ্লোর করলে, কিছু কিছু সময় হোটেলের বাজেট রেস্টুরেন্ট এক্সপ্লোর করলে, তাহলে তোমার খরচা কিন্তু আমি যেটা বললাম মোটামুটি সেই রেঞ্জেই থাকবে। একদম চলে আসি শেষ পয়েন্ট, মানে 7 নম্বর পয়েন্টে, যেখানে আমি তোমাদের বলেছিলাম কিছু জরুরি তথ্য তোমাদের দেবো। যেরকম ধরো মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে আমি বলবো, তোমাদের যদি বিএসএনএল থাকে তাহলে কোনো অসুবিধা নেই। বিএসএনএল নীল আইল্যান্ডে ধরবে, হ্যাভলকে ধরবে, পোর্ট ব্লেয়ারে তো ধরবেই। আর যদি ধরো তোমার কাছে বিএসএনএল না থাকে, তাহলে এয়ারটেল, ভোদাফোন মোটামুটি কিন্তু পোর্ট ব্লেয়ারে তুমি ভালোই পাবে। কিন্তু হ্যাভলক আর নীলে তুমি কিন্তু হ্যাভলকের ক্ষেত্রে তুমি এয়ারটেল পাবে, ভোদাফোন খুব একটা পাবে না।
আর নীল আইল্যান্ডের ক্ষেত্রে কিন্তু তুমি বিএসএনএল ছাড়া খুব একটা কিছুই পাবে না। জিও ক্ষেত্রে বলে রাখি, জিও তুমি কিন্তু পোর্ট ব্লেয়ারে পেয়ে যাবে, হ্যাভলকে পেয়ে যাবে, কিন্তু নীল আইল্যান্ডে কানেক্টিভিটি নেই, হ্যাভলকেও কম। বিএসএনএল ইজ দ্য বেস্ট অপশন। আদারওয়াইজ অন্যগুলো মোটামুটি পোর্ট ব্লেয়ারে সবগুলোই পাওয়া যায়, সব কিছুরই কানেকশন পাওয়া যায়, কিন্তু হ্যাভলক আর নীলে কিন্তু খুব একটা কানেকশন পাওয়া যায় না। তবে যে হোটেল থাকবে সেই হোটেল থেকে তুমি ওয়াইফাই শেয়ার করে নিতে পারো, ফ্রি ওয়াইফাই থাকে সব হোটেলেই, সেই ওয়াইফাই দিয়ে তুমি তোমার ইন্টারনেট সংক্রান্ত জিনিসপত্র তুমি করতে পারো। সব জায়গায় কিন্তু কানেক্টিভিটি একটু লোই থাকবে, বিশেষ করে নীল আইল্যান্ডে তোমার ডেটা কানেকশনও কিন্তু খুব লো থাকে, মানে ইন্টারনেট কানেকশনও কিন্তু খুব লো সাইডে থাকে। চলে আসি এটিএম মোটামুটি পোর্ট ব্লেয়ারে কোনো অসুবিধাই হবে না। পোর্ট ব্লেয়ারে প্রচুর এটিএম আছে, সব ব্যাংকেরই এটিএম আছে, কোনো অসুবিধা হবে না। হ্যাভলকে জেটির খুব কাছাকাছি এসবিআই এটিএম আছে, পেট্রোল পাম্পের ঠিক পাশেই রয়েছে এসবিআই এটিএম, ওখানে অসুবিধা হবে না। নীল আইল্যান্ডে দুটো এটিএম রয়েছে, কিন্তু বেশিরভাগ সময় বন্ধ থাকে। তো নীল আইল্যান্ডে যখন তোমরা যাবে অবশ্যই তোমরা ক্যাশ ক্যারি করো অথবা অনলাইন পেমেন্টের অপশান রেখো। ক্যাশ ক্যারি করাই বেটার, কারণ এখানেও অনলাইন খুব একটা সব জায়গায় যে তুমি ইন্টারনেট পাবে তার তো কোনো মানে নেই। তো নীল আইল্যান্ডের জন্য চেষ্টা করো ক্যাশ ক্যারি করতে। চলে আসি অনলাইন পেমেন্ট মোটামুটি তুমি পোর্ট ব্লেয়ারে সব জায়গায় করতে পারবে, হ্যাভলকে সব জায়গায় করতে পারবে। এলিফ্যান্টা বিচে একটুখানি প্রবলেম হয়, বাদবাকি হ্যাভলকে তুমি সব জায়গায় অনলাইন পেমেন্ট করতে পারবে। নীল আইল্যান্ডে কিন্তু পুরোটাই প্রবলেম, নীল আইল্যান্ডে কিন্তু অনলাইন পেমেন্ট করা কিন্তু একটু প্রবলেম আছে, মানে সবসময় ইন্টারনেট অ্যাভেলেবিলিটি থাকে না। হোটেলগুলোতে অনেক সময় কার্ড বা জিপে নেয়, কিন্তু যদি ইন্টারনেট প্রবলেম থাকে তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। সেক্ষেত্রে চেষ্টা করো ক্যাশ ক্যারি করতে, আর হোটেল যেগুলো আগে থেকে বুক করেছো সেগুলো তো আগেই পেমেন্ট করে দেবে, তো অসুবিধা হবে না। চলে আসি ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে একটা বড় ব্যাপার হচ্ছে এখানে কিন্তু 1 লিটারের জলের বোতল পাওয়া যায় না। তো আর এখানে জল কিন্তু তোমাকে কিনেই খেতে হবে, মানে তুমি পোর্ট ব্লেয়ার বড়, হ্যাভলক বড়, নীল আইল্যান্ড তো অবশ্যই তোমাকে জল কিনে খেতে হবে। আচ্ছা, এখানে সবসময় কিন্তু 2 লিটারের জলের বোতল পাওয়া যায়। তো 2 লিটারের জলের বোতলের একটা বড় অসুবিধা হচ্ছে, 2 লিটারের জলের বোতলটা তুমি তো পুরোটা ঢাকা করে খেয়ে নিতে পারবে না, তুমি একটুখানি খেলে বাদ বাকিটা পুরোটা তোমাকে হাতে করে ক্যারি করতে হবে। তো তুমি চেষ্টা করো, মানে আমি যেটা করেছিলাম, পোর্ট ব্লেয়ার থেকে তুমি বিভিন্ন হোম স্টোরগুলো পাবে, ডিপার্টমেন্টাল স্টোরগুলো পাবে, যেখান থেকে পেট বোতল কিনে নেবে, অথবা বাড়ি থেকে তুমি ক্যারি করতে পারো। আমি বলে দিলাম, তুমি যদি মাথায় থাকে তুমি বাড়ি থেকে ক্যারি করবে পেট বোতল, একটা কি দুটো। বিভিন্ন জায়গায় ওয়াটার এটিএম পাবে, হ্যাভলক, পোর্ট ব্লেয়ার, নীল আইল্যান্ডে বিভিন্ন জায়গায় ওয়াটার এটিএম পাবে, যেখান থেকে তুমি সহজেই তোমার পেট বোতলে জল ভরে নেবে। মানে ওটা কিন্তু একদম ড্রিঙ্কিং ওয়াটার, রিফাইন্ড ড্রিঙ্কিং ওয়াটার, মানে মানে পিউরিফায়ার ড্রিঙ্কিং ওয়াটার তুমি পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে সবচেয়ে সস্তাও পড়বে তোমার, কারণ জলের দাম তুমি নীল আইল্যান্ডে পোর্ট ব্লেয়ারে 40 টাকা, নীল আইল্যান্ডে হ্যাভলকে 40 থেকে 50 টাকা, কোথাও 60 টাকাও নিয়ে নিচ্ছে, মানে 2 লিটার জলের দাম। আবার তুমি যদি চলে আসো নীল আইল্যান্ডে 60 টাকার নিচে তুমি পাবেই না 2 লিটার জল। তো তোমার জলের পেছনে তোমার কিন্তু অনেকটা খরচা লাগবে, পোর্ট ব্লেয়ার থেকে নীল আইল্যান্ড আবার পোর্ট ব্লেয়ারে ফিরে গিয়ে টোটাল রাউন্ড ট্রিপে তোমার কিন্তু অনেকটা খরচা লাগবে। তো তুমি যদি মানে পেট বোতল ক্যারি করো, তোমার কিন্তু এই খরচাটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে, আর তোমার পক্ষে অনেক ইজিও হয়ে যাবে। আর একটা ছোটো জিনিস বলে রাখি, প্রথমেই আমি তোমাদের বলেছিলাম যে কেন আমি গভর্নমেন্ট ফেরি বুক করিনি। গভর্নমেন্ট ফেরি বুক করতে যাওয়ার আমি চেষ্টা করেছিলাম। গভর্নমেন্ট ফেরি বুক করতে যাওয়ার একটা বড় সমস্যা হচ্ছে, এটা কিন্তু অনলাইন বুকিং পাওয়া যায় না তা নয়, কিন্তু অনলাইন বুকিং করতে হয় জাস্ট মানে 7 দিন আগে অনলাইন বুকিং পাওয়া যায়। তো সব থেকে যেটা সমস্যা হচ্ছে, অনলাইন বুকিং জাস্ট খোলার সাথে সাথেই এটা শেষ হয়ে যায়, তো পাওয়া খুব ডিফিকাল্ট। আর লাইনে দাঁড়িয়ে ওখান থেকে পাওয়া যায়, কিন্তু সমস্যাটা হচ্ছে তোমাকে তাহলে লাস্ট দিন অবধি ফেলে রাখতে হবে। মানে তুমি হ্যাভলকে পৌঁছে তুমি ওখানকার ফেরি বুক করবে, মানে ওখান থেকে নীল আইল্যান্ড যাওয়ার ফেরি বুক করবে, তার মানে কী হবে, তোমাকে হ্যাভলকের লাস্ট দিন অবধি, মানে লাস্টের আগের দিন অবধি তোমাকে জিনিসটা ফেলে রাখতে হবে। তার আগের দিন গিয়ে তুমি যেদিন হ্যাভলক পৌঁছালে সেদিন গিয়ে তোমাকে মানে গভর্নমেন্ট ফেরি বুক করতে হবে। গভর্নমেন্ট ফেরির টাকাটা কিন্তু অনেকটাই কমে যায়, 650 টাকা মতো লাগে কস্ট, অনেকটাই, মানে 1000 টাকা করে সেভিংস হয়ে যাবে একটা যেতে, যদি কাটতে পারো বেটার দেন এনিথিং। কিন্তু যেটা হয়, একটা টেনশন চলতে থাকে যে লাস্ট দিন কোনো কারণে যদি না পাই, কোনো কারণে যদি গভর্নমেন্ট ফেরি বন্ধ থাকে, কোনো কারণে কিছু সমস্যা হয়, তাহলে তখন কিন্তু প্রাইভেট ফেরি পাওয়া খুব কঠিন হয়ে যায়। তো তাই জন্যই আমি প্রথমেই সাজেস্ট করেছিলাম প্রাইভেট ফেরি বুক করবে। চলে এসেছি একদম শেষে, মানে যারা এবার অক্টোবর বা শীতের সময় প্ল্যানিং করছো তারা ধীরে ধীরে এবার টিকিটগুলো কেটে ফেলো, আর ক্রুজের বুকিংগুলো করে ফেলো, প্লাস হোটেলগুলো বুক করতে থাকো, কারণ সেই সময় সিজন যেহেতু হয়,
অ্যাভেলেবিলিটি একটু কমই থাকে, বাজেটগুলো অনেক বাড়তে থাকে। তো আগে থেকে বুক করলে একটুখানি কন্ট্রোলের মধ্যে থাকবে। তো একদম বুক করতে থাকো, দারুণভাবে ঘোরো, দারুণভাবে প্ল্যান করো। আশা করছি আমি একটা মোটামুটি ভালো প্ল্যান দিতে পেরেছি তোমাদেরকে। আর এরপরেও যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা প্রশ্ন করো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, হ্যাপি জার্নি, সবাই ভালো থেকো।